আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার যে আত্মীয়, এটা তো আমরা সকলে জানি, তাকে ছাড়া যে উন্নয়ন হবে না তিনি এটা বলবেন, আর এটা আমরা জানি যে মানে ক্লান্তি লোক নেই। তবে আমাদের একটা কথা আছে যে যখন মানে একটা পরিস্থিতি আসবে যে শেখ হাসিনা দেশে আসার উপযুক্ত একটু একটু সময় হয়ে যাবে, দেখবেন প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার গুণগান গাওয়া শুরু করবে এবং জয় বাংলা স্লোগান থেকে শুরু করে শেখ হাসিনার পক্ষ নিয়ে যা করা দরকার তাই করবে। ডক্টর ইউনূস, এনসিপি, জামাত ইসলাম সবার বিরুদ্ধে তখন কথা বলে ফাটাই দেবে। এবং আইন প্রশাসনের এমন কিছু ব্যক্তি আছে যারা কিনা যখন শেখ হাসিনা আসা সম্ভব হবে ঠিক তখন তারা আসলে দেখবেন যে মানে তার যেটা পরিচয় আছে, তিনি সরকারি লোক, তিনি পুলিশে আছেন, সেনাবাহিনীতে আছেন, এগুলো কোনো তোয়াক্কা না করে ওনারাও মনে করেন জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করবে, আওয়ামী লীগ বলে স্লোগান দেওয়া শুরু করবে। এরকম ঘটনা ঘটবে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। চলুন আমরা সেই ভিডিওটি দেখাবো যেটা প্রথমে দেখিয়েছিলাম। তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে নেই, তারপর আমরা সেই ভিডিওতে যাব। কি বললেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান? চলুন আমরা আগে সংশ্লিষ্ট ভিডিওটি দেখে নেই। চলুন দেখতে থাকি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চলুন দেখা যাক। জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে ওই 14 তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করেন। তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ 16 তারিখে 6 জন ছাত্র জনতা নিহত হন। এটি একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হলো 18 জুলাই 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন। সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল ওয়েপন ব্যবহার করে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগে আমরা ফরমাল চার্জ সাবমিট করেছিলাম। চার্জ হিয়ারিং সেইভাবে করেছি। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিং এর ক্ষেত্রে আমাদের ফরমাল চার্জটাকে কিছুটা রিশাফেল করেছেন, মানে ওনারা 5টি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিশাফেল করেছেন। এখন জাজমেন্টে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনালের মতো করবেন। আপনারা তো প্রমাণ করতে পেরেছেন? প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি, এই সেম অভিযোগে যদি এই 3 জন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে, সেগুলো আর চলবে না। কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না। অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে, সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না। আর যদি মামলা থাকে সেটা অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার
বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক,
নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। দর্শক, আসলে শেখ হাসিনা প্রত্যাবর্তন করার পর আসলে দেশে উন্নয়ন হবে নাকি আসলে শেখ হাসিনার অবস্থাই খারাপ হবে? দর্শক, আপনারা জানেন না যে বর্তমান সময়ে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি সেক্টরে যে লোকগুলো রয়েছেন তারা যদি শুনে যে শেখ হাসিনা কোনোভাবে দেশে প্রত্যাবর্তন করার একটা উপক্রম হয়েছে, তারা দেখবেন তাদের দল পরিবর্তন করে ফেলবে এবং শেখ হাসিনার পক্ষ নিয়ে নেবেন এবং শেখ হাসিনার সাথে করার জন্য তিনি যে পুলিশ বা তিনি সেনাবাহিনীতে আছেন এটা কোনোটাই মানবেন না, ডিরেক্ট বলবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এরকম স্লোগান আসবে। দর্শক, এই ব্যাপারটার মধ্যে সাথে কে কে একমত বা একমত নন সেটা আমার অপিনিয়ন আমি শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।